আর মাত্র কয়েক মিনিট, তারপরেই ঠিক 11টায় লোকসভায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আমরা কিছুক্ষণ আগে যারা এই বাজেটের দিকে তাকিয়ে থাকেন, মধ্যবিত্ত বা চাষিরা, কৃষকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন গত 10 বছরে সারের দাম কমেনি, বীজের দাম কমেনি, বীজের দাম বরং বেড়েছে, সারের দাম বেড়েছে। কিন্তু বিজেপির আমাদের এখানে যিনি আছেন প্রতিনিধি ধনপত আগরওয়াল, তিনি বলছেন জনধন তিনি বলছেন যে এমএসপি একদিকে বৃদ্ধিটা স্বাভাবিক, আর একদিকে এমএসপি দিয়ে অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে তার মেটানো হচ্ছে। সেটা কি সম্ভব শৈবাল কর? পুরোটা তো হতে পারে না, কারণ এমএসপি এবং কস্টের যে ডিফারেন্সটা সেটা সরকার যতটা প্রকিওর করেন কৃষকদের কাছ থেকে শুধু সেটুকুর জন্য লাগু হবে। কিন্তু এর বাইরে একটা বড় বাজার আছে যেখানে কৃষকরা বেচতে বাধ্য হন, এবং সেখানে আপনার বড় রিটেল সংস্থা আছে, এমনি খুচরো বাজার আছে, সব জায়গাতে আছে। ফলে সরকারের যেটুকু রিকোয়ারমেন্ট, সেটা ধরুন ধান, বজরা, উনি যেগুলোর কথা উল্লেখ করলেন, সেগুলোতে যেরকম এমএসপি কাজ করে, আলুতে কতটা করে আমি নিশ্চিত নই, কারণ আলুর বাজারটা পুরোটাই কিন্তু কন্ট্রোল হয় প্রাইভেট সেক্টর, প্রাইভেট বাজার দিয়ে আর কি। ফলে সেখানে যদি আপনার যে ভদ্রলোক এক্ষুনি বললেন ক্ষেতের মালিক, তিনি বললেন যে এমএসপির এফেক্ট উনি পাবেন না, এই কারণেই যে কস্ট বেড়েছে সেটা হচ্ছে বীজের দাম বেড়েছে এবং সারের দাম বেড়েছে। অনেকটা ইম্পোর্টেড হয় সত্যি কথা, কিন্তু তার সঙ্গে যে সাবসিডি এবং ট্যাক্স ইত্যাদি জুড়ে টুড়েও যে দাম পড়ে সেটাও অসম্ভব বেশি তুলনামূলকভাবে, এবং এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি গত 7-8 বছরে, যেগুলো করা উচিত ছিল। মনে রাখবেন কৃষিক্ষেত্রে এখনো কিন্তু 44 থেকে 45% মানুষ কাজ করেন ভারতবর্ষে। ফলে এত মানুষের হিসেব যদি সরকারকে একটুও না ব্যতিব্যস্ত করে, একটুও না আন্দোলিত করে, তাহলে বুঝতে হবে যে সরকার এটা নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। এবার দেখা যাক এই নির্মলা সীতারামন এই বাজেটে কি দেন কৃষকদের জন্য। আমি সন্দীপের কাছে আসব। কর্মসংস্থান বিরাট একটা ইস্যু, চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, বিরোধীরা আওয়াজ তোলে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা তথ্যে 2017 সালে ছিল 300 স্টার্ট আপ, সেখানে 2024-এ হয়েছে 1.5 লক্ষ স্টার্ট আপ। 1.5 লক্ষ স্টার্ট আপ মানে সেখানে অনেক চাকরি হয়েছে। স্টার্ট আপ মানেই যে চাকরি তা নয়, স্টার্ট আপ হচ্ছে এন্টারপ্রেনারশিপ। সেখানে দেখুন, ভারত যত এগোবে তত আরো বেশি স্টার্ট আপ আসবে। এবার এটা খুবই একটা উজ্জ্বল দিক, ভালো দিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই স্টার্ট আপে যারা কাজ করছেন তারা কি ঠিকঠাকভাবে স্যালারিটা পাচ্ছেন? কেননা সেই স্টার্ট আপগুলো কি ঠিকঠাকভাবে কাজ করতে পারছে? ভারতের যা সরকারি ইনফ্রাস্ট্রাকচার, যেভাবে দ্রব্যমূল্য এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল, সেই স্টার্ট আপগুলো দেখুন, আপনি আজকের দিনে স্টার্ট আপ একটা খুলে নিতে পারি, কিন্তু স্টার্ট আপটা চালাবার জন্য যে সামাজিক এবং যে সরকারি যে পরিকাঠামো প্রয়োজন সেটা কি করতে পারছে? এবং তার থেকেও বড় কথা হলো যে স্টার্ট আপ তো স্টার্ট আপ, সেগুলো মেট্রো সিটিতে হচ্ছে, কিন্তু যে প্রত্যন্ত এলাকাগুলো আছে, যে প্রান্তিক এলাকাগুলো আছে, তার থেকেও বড় কথা আপনি ধরে নিন না নর্থ ইস্ট, ভারতের উত্তর পূর্বকে ধরে নিন, সেখানে স্টার্ট আপ কিভাবে হবে? সেখানে তো কোনো না হেভি স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, না মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি হতে পারে, কেননা ভূমি আর্থকুয়েক প্রোন জোন সেটা। সেখানে যা হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রি হবে, আর না হলে কুটির শিল্প হবে। তো সেখানে এবং যেভাবে নর্থ ইস্টটাকে যেভাবে এখনো ওয়েল কানেক্টেড করতে পারেনি ভারত সরকার গত 10 বছরেও, শুধুমাত্র রাজনীতির যোগান দিয়ে গেছে। আমি একটু একটা জিনিস শেষ করে নিচ্ছি, যে দেখুন, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, আমার দুটো পয়েন্ট নিয়ে যেটা আমি বারবার বলার চেষ্টা করেছিলাম। একটা হচ্ছে যে আমাদের বাজেটে অগ্নিবীরদের নিয়ে কি সম্ভাবনা আছে, 1। 2 নম্বর কথা হচ্ছে যে অনেকে বলছেন অগ্নিবীরটাও এই ভোটে প্রভাব ফেলেছে। অগ্নিবীরটাও না, যে কটা জিনিস প্রভাব ফেলেছে তার মধ্যে অগ্নিবীরও একটা। তাই তো বলছি। এবং 1 এপ্রিল থেকে, এই বছরে 1 এপ্রিল থেকে 800 খানা ওষুধের দাম, এসেনশিয়াল মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের দেশ চায়না থেকে ওষুধের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আসছে, এখানে বানাচ্ছে, তারপরে এখানকার মানুষদের বিক্রি করছে। তাহলে এই যে স্টার্ট আপের কথা বলছেন, বা আমরা বারবার বলছি যে কর্মসংস্থান করুন, গত কয়েক বছরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বেকারত্ব, এটা তো বারবার আমরা বলে আসছি। না হলে গুজরাট একটা ইন্টারভিউ দিতে গেছিল, কিভাবে স্ট্যাম্পেড হয়েছে, কি রেলিং ভেঙে গেছে। বলছি যে স্টার্টআপের কথা হচ্ছে, স্টার্টআপ যদি এতই কর্মসংস্থান করে, আনএমপ্লয়মেন্ট রেট কেন 8.1% ইন্ডিয়ার স্টার্টআপ? মানে এইখানে যে স্টার্টআপের কথা বলা হচ্ছে, যে স্টার্টআপ এতগুলো হয়েছে, বিভিন্ন ধরনের স্টার্টআপ আছে,
ধরুন একজন মালিক তার কিছু আইটি সেক্টরে সে কিছু পরিষেবা দিচ্ছে, সেটাও স্টার্ট আপ হিসাবেই গণ্য হবে, কিন্তু সেটা কিন্তু বিপুল কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থানের রিফ্লেকশন হচ্ছে না। এক, দ্বিতীয় কথা হলো তাহলে আনএমপ্লয়মেন্টের 8.1% হয় না। সেকেন্ড, যে আপনি স্টার্ট আপের কথা বলছেন, বাইজু, নিশ্চিতভাবে বাইজুর কথা জানেন, বাইজু এত কোটি টাকা লস করে দিল ইন্ডিয়ান গভর্নমেন্টের, কারণ লোন নিয়ে তো চলছিল, সেই টাকাটা তো দিতে পারবে না, এখন হ্যাঁ বলছি দেউলিয়া হয়ে গেছে। তার মানে এই জিনিসগুলো ওও মানে আমি বলছি যে বিশেষ করে কর্মসংস্থান থেকে আরম্ভ করে অগ্নিবীর অনেক কিছু আছে, কৃষকদের সমস্যা, মধ্যবিত্তের, এই সবগুলোই হচ্ছে বাজেটের দিকে মূল লক্ষ্য। আর আয়কর তো আছে, আয়কর তো একটা নতুন একটা পুরনো এরকম করিয়ে দেওয়া হয়েছে, কোনটাতে কার লাভ হবে, মুক্তি কোথায়, কিভাবে